হ্যালো, আসসালামু আলাইকুম। আমার এই চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের আজকের ভিডিও বিষয় পলিটেকনিক ও ডিপ্লোমা ভর্তি গাইড। পলিটেকনিক ও ডিপ্লোমা ভর্তি গাইডে এখন বর্তমানে পরীক্ষা দিয়ে অ্যাডমিশন টেস্ট দিয়ে তারপরে এপ্লাই করতে হয়। আগে যেমন ছিল ডিপ্লোমাতে কোনো অ্যাপ্লিকেশন করতে হতো না, শুধু চয়েস দেওয়ার পরে অ্যাডমিশন হয়ে যেত মার্ক দেখে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বর্তমান সরকারের আমলে এসে দেখা গেছে যে অ্যাডমিশন টেস্ট দিতে হবে। সো দ্য অ্যাডমিশন টেস্ট যে তেমন একটা কঠিন সে বিষয় নয়। অ্যাডমিশন টেস্ট খুবই ছোট বিষয়, কারণ মার্ক থাকে আপনার এটা যদি আপনাকে বলি, প্রথমের অ্যাপ্লিকেশনে মার্ক থাকে, টোটাল মার্ক থাকে হলো 70 মার্ক। সময় দেয় আপনাকে 50 মিনিট। বাংলা থেকে প্রশ্ন হবে 10টি, ইংরেজি থেকে প্রশ্ন হবে 10টি, গণিত থেকে 20টি, বিজ্ঞানের মধ্যে আছে রসায়ন ও পদার্থ। এখান থেকে 20টি প্রশ্ন হবে, যেগুলো আপনি 9-10 যে বই পড়ছেন সেই সব বই থেকেই হবে। এখানে যেগুলা সাবজেক্ট দেখছেন সবগুলা 9-10 বই থেকেই হবে, একটি প্রশ্ন পরীক্ষার বাইরে অথবা বইয়ের বাইরে হবে না। তো আমরা আজকে প্রথমেই ডিপ্লোমার বিষয় নিয়ে বিস্তারিত জানবো, ডিপ্লোমা কোন কোন বিষয় হয়। আমরা তো শুধু ডিপ্লোমা বলতে ইঞ্জিনিয়ারিং বুঝি, কিন্তু ডিপ্লোমারও অনেকগুলো ভাগ আছে। যেমন আপনি এই ভিডিওতে খেয়াল করেন, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বলতে বোঝায় ডিপ্লোমার যে চারটা ভাগ আমরা সাধারণত জানি: সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই চারটা হলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারের শ্রেণী বিভাগ। ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং এটাও একটা ডিপ্লোমার শ্রেণী বিভাগ। ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোনটা? ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বলতে যেমন গার্মেন্টস শিল্পে আমাদের যে অবদানটা বোঝায় সেটা ডিপ্লোমা ইন। এবার আসছে ডিপ্লোমা ইন এগ্রিকালচারাল। এগ্রিকালচার মানে কৃষি শিক্ষা, এটা কৃষি, এটা আপনারা ভালোই জানেন। তার মানে এটা বোঝায় ডিপ্লোমা ইন কৃষি শিক্ষা। ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, যে বন বিষয়ে ডিপ্লোমা করা। তো আমরা ডিপ্লোমা, প্রত্যেকটা ডিপ্লোমা আপনি যে ডিপ্লোমাতেই পড়েন সেই ডিপ্লোমার জন্যই অ্যাডমিশন টেস্ট দিতে হবে। 2026-এর পর থেকে প্রত্যেকটাতে ডিপ্লোমাতে অ্যাডমিশন টেস্ট দিতে হবে। এখন আপনি যদি ডিপ্লোমা অ্যাডমিশন টেস্ট দিতে যান, আপনি যদি ঘাবড়ে যান যে কেমন হবে, তার জন্য আমাদের এই বিশেষ বইটা আমি সংগ্রহ করছি অর্কিড থেকে। আপনারা চাইলে রকমারি.com থেকে এই বইটা অর্ডার করতে পারবেন, অথবা আপনার নিজস্ব এলাকার যে লাইব্রেরি আছে সেখান থেকে কালেক্ট করতে পারবেন। আমার কাছে এই গাইডটা খুব একটি ভালো মনে হয়েছে, তাই এটাই কিনছি। এখন এই বিষয়ে আমি আপনাদের থাম্বনেইলে বলেই দিচ্ছি যে টপ 300 এমসিকিউ পড়লে 70-এ 70 কমন। হ্যাঁ, এটা সম্ভব। এই বইটা দেখে পড়লে আপনি 70-এ 70 কমন পাবেন। এটা আপনার বেসিক ধারণা থাকতে হবে। আমি আপনাকে বলবো না যে হুবহু তুলে দিবে, কিন্তু টাইপ ভিত্তিক প্রশ্নগুলো আমাকে তুলে দিবে। এখন আমি যে বলছিলাম যে টপ 300 প্রশ্ন যে আপনাদের হুবহু কমন দিবে, সেই প্রশ্নগুলো একটু দেখে নিন। এখানে প্রথমেই আছে, কোন স্কেলের ক্ষমতা +5D হলে এর ফোকাস দূরত্ব কত? এটা আপনাদের ফিজিক্সের অষ্টম অধ্যায়ের প্রশ্ন। এখানে উত্তর হবে 0.2 মিটার। দুটি সমান রোধের ক্ষেত্রে সিরিজ সংযোগের তুল্য রোধ। এগুলা, এই যে দাগানোগুলা, এগুলো আপনাদের দরকার নেই, কারণ এত কঠিন প্রশ্ন হয় না। কিন্তু যেগুলো দাগান নেই সেগুলো আপনাদের আমি শেয়ার করতে চাই, এগুলা একটু কমন টাইপের। জ্বালানি দহনে কোনটি উৎপন্ন হয়? জ্বালানি দহনে আপনারা 9-10 পড়েছেন, যেখানে এই হলো আপনাদের জ্বালানি দহন, এক কথায় দহন বিক্রিয়া উপস্থিত হয় সেই জায়গাতেই কার্বন ডাই অক্সাইড, পানি ও তাপ উৎপন্ন হয়। যেমন ম্যাগনেসিয়াম ও অক্সিজেন উৎপন্ন, ম্যাগনেসিয়াম ও অক্সিজেন বিক্রিয়া করে এমনটা হয়। কোনটির 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে? এটি আপনাদের কেমিস্ট্রি বইয়ের একাদশ অধ্যায়ের প্রশ্ন। মিথানলের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। মিথানলের সংকেত এইচও। একটা বিষয় আপনারা মাথায় রাখবেন, মিথানলের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে, এবং ইথানোয়িক অ্যাসিডের 4% জলীয় দ্রবণকে ইথানোয়িক অ্যাসিড ভিনেগার বলে। তারপরের প্রশ্ন, তড়িৎ মোটর ব্যবহৃত হয় নিচের কোনটিতে? এখান থেকে আপনি দেখুন অপশন আছে: বৈদ্যুতিক পাখায়, ফ্রিজে, গাড়িতে, এয়ার কন্ডিশনে। এগুলাতে কোনোটাতেই তড়িৎ মোটর ব্যবহৃত হয় না। বৈদ্যুতিক পাখায় শুধু তড়িৎ মোটর ব্যবহৃত হয়, গাড়িতে ইঞ্জিন ব্যবহৃত হয়, ফ্রিজে রেফ্রিজারেটর ব্যবহৃত হয়, এয়ার কন্ডিশনে ব্যাটারি ব্যবহৃত হয়। তারপরের প্রশ্নতে আমরা আসি, একটি জাহাজ সমুদ্র থেকে নদীতে প্রবেশ করলে জাহাজের তল আরো ডুববে, একই থাকবে, ভাসবে, কোনোটি নয়? আপনারাই উত্তর দিন। এটার উত্তর হবে আরো ডুববে। কারণ আমরা নবম ও দশম শ্রেণীর অধ্যায়ে পড়েছি, বইয়ের অধ্যায়ে পড়েছি ফিজিক্সে, যে যত বেশি পানি জাহাজ তত উপরে উঠতে থাকে, কিন্তু যত কম পানি জাহাজ তত নিচে নামতে থাকে।
তারপরের প্রশ্নে আসি, মাঝখানে গোলাকার ছিদ্র বিশিষ্ট একটি ধাতব প্লেটকে উত্তপ্ত করলে ছিদ্রটির ব্যাস, মাঝখানে গোলাকার ছিদ্র বিশিষ্ট একটি ধাতবকে উত্তপ্ত করলে, এক কথায় একটি ধাতব প্লেট এর মধ্যে যদি উত্তপ্ত করা হয় তাপ প্রসারণে তার ছিদ্র বড় হয়ে যায়, এর থেকে এরা বাড়বে। তো উত্তর হবে বাড়বে। বস্তুর বেগ দ্বিগুণ হলে ভরবেগ দ্বিগুণ হয়, এটা আপনাদের মুখস্থ পড়া। কোন গ্যাস অ্যাসিড ধর্মী? আমরা সবাই জানি কার্বন মনোঅক্সাইড অ্যাসিড ধর্মী। কার্বন মনোঅক্সাইডের ফলে আমাদের পৃথিবীতে অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে। কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? এখানে নিউক্লিয় জ্বালানি, এটা নবায়নযোগ্য শক্তি না। সূর্যরশ্মি, এটা নবায়নযোগ্য শক্তির উৎস। তাছাড়া এখানে কোনোটাই নবায়নযোগ্য শক্তির উৎস নয়। এইদিকে আমরা আসি, কোন সাবানে অতিরিক্ত স্টিয়ারিক অ্যাসিড ব্যবহৃত হয়? এটা সবাই জানি আমরা, লন্ড্রি সাবানে সবচেয়ে বেশি স্টিয়ারিক অ্যাসিড ব্যবহৃত হয়। লন্ড্রি সাবান কোনগুলা? যেগুলো আমাদের কাপড় চোপড় ধোয়ার কাজে ব্যবহৃত হয়, পরিষ্কার কাজে ব্যবহৃত হয়, যেমন সোডা জাতীয় সাবানগুলোতে লন্ড্রি সাবান অতিরিক্ত স্টিয়ারিক অ্যাসিড থাকে। ফুলের বিভিন্ন রঙের জন্য এখানে নারী লেখছে, কিন্তু এটা মিস্টেক, এখানে হবে দায়ী কোনটি? ক্রোমোপ্লাস্ট দায়ী। ক্লোরোপ্লাস্ট হলো সবুজ রং, লিউকোপ্লাস্ট হলো কোনো রঙই নেই, আর নিউক্লিয়াস তো অন্য একটি বস্তু। তাহলে এখানে ক্রোমোপ্লাস্ট, এটা আমাদের জীববিজ্ঞান বইয়ে খুব স্পষ্ট ভাবেই আছে, এটা মুখস্থ করা। অ্যারোমেটিক যৌগের উদাহরণ কোনটি? অ্যারোমেটিক যৌগের উদাহরণ হিসেবে আমরা যে জায়গাতেই যাই না কেন সব জায়গাতেই একটাই উদাহরণ সবার প্রথমে চলে আসে, ন্যাফথালিন। এখানে শুধু ন্যাফথালিন হলো অ্যারোমেটিক যৌগ। ঊর্ধ্বমুখী নিক্ষিপ্ত বস্তুর বেগ সর্বোচ্চ উচ্চতায় বেগ কত? 0। এটা আমাদের বেসিক ধারণা। কারণ একটা বস্তু যখন আমরা উপরের দিকে নিক্ষেপ করি তখন এই বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় গিয়ে থেমে যায়, এবং থেমে গেলে ওখানে বেগ কত হয়? 0। তারপরের প্রশ্ন, একটি গাড়ির কো ও এক কথায় বেগ, একটি কো বলতে এখানে বেগ বুঝিয়েছে। এখানে আপনাদের যে অ্যাডমিশন টেস্ট এখানে এইভাবেই থাকবে, আপনাদের একটু বেসিকলি মাথা কাটে বুঝে নিতে হবে। 15 মিটার/সেকেন্ড থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 60 মিটার/সেকেন্ড হতে কত সময় লাগবে? গাড়িটির ত্বরণ 9 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে এখান থেকে আপনারা খুব সহজেই, যদি আপনাদের বেসিক ধারণা থাকে, তাহলে এই প্রশ্নটা পারতে পারবেন। তারপরে একটি বর্গক্ষেত্রের এক বাহু অপর বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে, তাহলে একটি বর্গক্ষেত্রের এক বাহু, অর্থাৎ উপরের বাহুটাই ধরে নিলাম আমরা, উপরের বাহুটা যদি ধরে নেই অপর বর্গক্ষেত্রের পরিসীমার সমান, তাহলে 4 বাহুর সমষ্টি সমান উপরের বাহু। তাহলে দুইটি কর্ণের অনুপাত কত? কর্ণের অনুপাত আমরা শুনছি রুট ওভার 2 গুণন এক বাহুর দৈর্ঘ্য। তাহলে এই প্রশ্নটা আপনারা, এই যেহেতু দাগানো আছে এটা আমাদের দরকার নেই, কিন্তু এই নিচে আসুন, 9, 36, 81, 144, এর পরবর্তী সংখ্যা কত? এর পরবর্তী সংখ্যা 225, এটা আপনাদের দেখতে হবে। 9, 4 নং 36, অর্থাৎ 4 দ্বারা গুণ হয়েছে, 36 গুণন 4, এত। এটাতে আপনাদের ডিফারেন্স হিসাবে পড়তে এইভাবেই 30, 25 নম্বর, এগুলা ম্যাথ, এগুলা আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে সমাধান করতে পারেন। এগুলা আমার বোঝানোর কোনো বিষয় না, আপনারা অবশ্যই পারবেন। এগুলা আপনাদের সুবিধার্থে আমি এইভাবে রেখে দিচ্ছি, আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন। তারপরে আপনাদের যে বলছিলাম যে বেসিক ধারণা আসবে, এই বেসিক ধারণাটা বুঝেন। এই বেসিক ধারণাটা এখানে বাংলা থেকে কিছু প্রশ্ন হয়েছে। সময়ের প্রয়োজনে গল্পে প্রথম প্রথম কাউকে মরতে দেখলে ব্যথা পেতামর উক্তিটি কার? একজন মুক্তিযোদ্ধার। এটা আপনাদের গল্পে স্পষ্টভাবে লেখা আছে। রবীন্দ্রনাথ রচিত শেষের কবিতা কোন শ্রেণীর রচনা? উপন্যাস। সামান্যতা বোঝাতে বিশেষণ শব্দগুলোর বিশেষণ হিসাবে ব্যবহৃত হয়েছে কোনটিতে? সামান্য বিশেষণ, কালো কালো চেহারা। কোন শব্দটি বিশেষ্য? এখানে আমাদের বইয়ে, যে বাংলা দ্বিতীয় পত্র বইয়ে সবসময় দেওয়া আছে চতুর্থ। এইগুলা প্রশ্ন দরকার নেই, এগুলো আপনাদের বাংলা বই থেকে আপনারা পড়ে নিতে পারেন, এগুলা তেমন না। কিন্তু যে সাধারণ প্রশ্ন, সেই সাধারণ প্রশ্নগুলো আপনাদের মাস্ট দরকার হবে। যেমন 2014 সালের ফিফা বিশ্বকাপের অফিসিয়াল মাস্কটের নাম কি ছিল? ফুলেকো মাস্কট। ক্রিকেট বলের ওজন কত? ক্রিকেট বলের ওজন, আপনারা অবশ্যই অনেকেই ক্রিকেট খেলে থাকেন, কিন্তু ক্রিকেট বলের ওজন বিষয়ে আপনাদের তেমন ধারণা নেই। কিন্তু ক্রিকেট বলের ওজন হয় খুবই নগণ্য, যা দিয়ে খেলা খুবই সহজ হয়। 5.5 আউন্স, এটা খুব নগণ্য নয়, কারণ আমরা হাতে নিলেই বুঝতে পারি। আমরা সবসময় বলটাকে যদি মেপেও থাকি, তাও গ্রাম আকারে মেপছি। সার্ক সচিবালয় কোথায় অবস্থিত? সার্ক সচিবালয় অবস্থিত হলো কাঠমান্ডু। এগুলা বেসিক ধারণা।
কিন্তু আপনাদের মুখস্থ করতে হবে। বিশ্বের সর্ববৃহৎ মানব পতাকা বাংলাদেশে কত তারিখে প্রদর্শন করা হয়? বাংলাদেশে বিশ্বের সর্ববৃহৎ মানব তালিকা বাংলাদেশের 16ই ডিসেম্বর তারিখে প্রদর্শন করা হয়। মানব পতাকা কি বলছে? মানব পতাকা বলতে মানুষের স্বাধীনতার যে পতাকা সেটা। আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় কবে? 5ই জুন। আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। আমাদের দেখা গেছে এখানে 42টা প্রশ্ন চলে গেছে। আমরা আর 8টি প্রশ্ন নিয়ে এই অধ্যায়ে ঝামেলা করব এবং পরের পার্ট 2 তে আমরা অন্যান্য ভিডিওগুলো দিব। বর্তমান বিশ্বকাপ ফুটবল ভেন্যু কয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হয়? 16টি ভেন্যুতে, রাউন্ড অফ 16। আপনারা অবশ্যই যারা ফুটবল প্রেমী তারা এটা অবশ্যই জানেন। কারেক্ট স্পেলিং, এটা ইংলিশে আমি একটু উইক, এজন্য আমার কাছে আপনাদের জেনেও লাভ নেই। এজন্য আমি পরবর্তী মাস্ট একটি টপিক দেব। মাস্ট টপিক বলতে এইদিকে আসতেছি এবং এই ক্যারেক্টারটা আপনাদেরকে মুখস্থ করতেই হবে। এখানে দেখা যাচ্ছে যে যন্ত্রের নাম এবং ব্যবহার। উচ্চতা নির্ণয়ের যন্ত্রের নাম অল্টিমিটার, দিক নির্ণায়ক যন্ত্রের নাম কম্পাস, উত্তাপ পরিমাপক যন্ত্রের নাম ক্যালোরিমিটার, সমুদ্রের দ্রাঘিমা নির্ণায়ক যন্ত্র বা সূক্ষ্মভাবে সময় পরিমাপক করার নাম ক্রোনোমিটার। এইভাবে আমি এই পৃষ্ঠাটা দিচ্ছি, আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারেন এই পৃষ্ঠাটা।